আহ আমাকে ছেড়ে দাও, আর পারছি না। আমি আর এমন ভুল করব না, প্লিজ মা ছেড়ে দাও। আমি তোমার সব কথা শুনবো, তবুও আমাকে আর মেরো না। বল, আর সকালে ঘুম থেকে দেরি করে উঠবি? বল, সকালে সব কাজকর্ম করে তারপরে যেখানে যাবার যাবি কিনা বল। হ্যাঁ মা, আমি তোমার সব কথা শুনবো, তাও আর গরম খুন্তি দিয়ে মেরো না। এই এখন এখানে এমন করে ন্যাকা কান্না করবি নাকি কাজে যাবি? চলুন, ও কাজে যেতে যেতে ওর পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পে এতক্ষণ যে অত্যাচার সহ্য করতেছিল, ওর নাম মেঘতা, মেঘতা মিহু। আর এতক্ষণ যিনি অত্যাচার করেছিলেন তিনি হলেন মিহুর সৎমা, মুক্তা বেগম। আর বাকিটা গল্পে জেনে নিব। চলুন এবার আমরা গল্প শুরু করি। মিহু শরীরে যন্ত্রণা নিয়ে রান্নাঘরে গিয়ে সকালের সব কাজকর্ম সারছে। মিহুর প্রতিদিন ঘুম থেকে উঠতে হয় সকাল 5টায়, কিন্তু ওরা গ্রাম থেকে কাল শহরে আসায় সব কিছু গোছগাছ করতে করতে অনেক রাত করে ঘুমানোর ফলে আজ 6টায় উঠেছিল। আর এই জন্যই ওর মা ওকে মারলো। আজ মিহু তার ভার্সিটিতে প্রথম দিন, তাই সব কষ্ট সহ্য করেও সব কাজ তাড়াতাড়ি করেছে সে। কারণ আজ ওর প্রাণপ্রিয় বান্ধবী মাহাদিবা খান তানির সাথে 2 বছর পর দেখা হবে। তার তানি এসএসসি দিয়ে বাবা মায়ের সাথে ঢাকা এসে পড়েছে, কিন্তু ফোনে যোগাযোগ ছিল। আর মিহু যেই ভার্সিটিতে চান্স পেয়েছে, তানিও সেই ভার্সিটিতেই চান্স পেয়েছে। আর ভার্সিটিতে আজ হলো নবীনবরণ অনুষ্ঠান। মিহু যেতে চাইছিল না। এই এই আপনারা ভাববেন না যে মিহু নিজের ইচ্ছেতে যেতে চাইছিল না। এটা না, আসলে ওর মা যেতে দিবে না বলেছিল। যাই হোক, অনেকে অনেক কাঠখড় পুড়িয়ে রাজি করিয়েছে ওর মাকে। মিহু সব কাজ শেষ করে গোসল করে একটা সাদা ও নীল রঙের নিজ হাতে কাজ করা 3 পিস পরে নিল। তানি বলেছিল শাড়ি পরতে, কিন্তু ওর কোনো শাড়ি না থাকায় পরতে পারেনি। যাই হোক, মিহু চোখে সামান্য একটু কাজল ও ঠোঁটে লিপ বাম দিয়ে ঝটপট রেডি হয়ে নিচে নামতেই ওর আদরের ছোট্ট ভাই নিহান খান ওর সাথে দেখা করে। আপু, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। হয়েছে পাকা নিহু আমার। এবার বল, তুই এখনো স্কুলে যাসনি কেন? এই তো আপু, এক্ষুনি যাচ্ছি। চলো দুজনে নাস্তা করে চলে যাই। হ্যাঁ চল। দুজনে নাস্তা করে বাড়ি থেকে বের হওয়ার সময় দরজায় আসতেই দুজনেই নাস্তা করে দরজা থেকে বের হওয়ার সময় ওদের ফুফু মিসেস রাবেয়া বসরি ওর সাথে দেখা হয়। তারপর মিহু ওর ফুপিকে সালাম দিয়ে ঘরে আসতে বলে। দুজনে কিছুক্ষণ কথা বলার পর মিহুর ফুপি বলে, তো মিহু মামনি, তোমার ক্লাস কটায়? ফুপি 10টা। তাহলে তো লেট করছো কেন? যাও যাও যাও, বেরিয়ে পড়ো। আমি যদি তোমাকে দিয়ে আসতে চাই তাহলে তো যাবে না। আর এই নাও, এখানে 2000 টাকা আছে, এটা নিয়ে তোমার হাত খরচ চালিও। না 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 ফুপি, আমার লাগবে না। আমার এখন টাকার প্রয়োজন নেই, দরকার হলে চেয়ে নিব। তোমাকে আমি নিতে বলেছি, নাও। ওয়ার শুনতে চাইনি, নিয়ে নাও। তুমি তো জানো আমি এই বাড়িতে আসতে চাই, আশিকিটা সেও কেউ পছন্দ করে না। আর কবে আসবো তাও জানি না। তুমি এটা নাও মামনি, তোমার কাছে রাখো। আচ্ছা ফুপি। তাহলে এখন যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে চলে যাব। তুমি সাবধানে যেও মামনি। তুমি সাবধানে থেকো, আর নিয়ম করে ওষুধ খেও। তারপর মিহু পায়ে হেঁটে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। এই দেখ দেখ, আমাদের ক্র্যাশ বয় কি হ্যান্ডসাম, কি হট! ও গড, একটা ছেলে এতটা হ্যান্ডসাম কি করে হয় ইয়ার? আরে তুই মাসাল দেখছিস? কি 6 প্যাক বডি! এমন একটা চকলেট বয়, হট কিউট ছেলে আমরা প্রতিদিন দেখি। ইস, যদি একবার ছুঁয়ে দিতে পারতাম। এই, একদম আমার আগে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবি না। আর তোর না বয়ফ্রেন্ড আছে, তারপরও ওকে নজর দিচ্ছিস, আবার ওকে ছুঁয়ে দেখারও চেষ্টা করছিস। ইউ স্টুপিড গার্ল! এই, ঠিকই তো। তুই ওকে আগে ছুবি কেন? আমরা যে আগে ছেলেটাকে পটাতে পারি সে আগে দেখবে। দেখিস না ছেলেটাকে এত ইশারা করি, কত চান্স নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের একেই চোখেই পড়ে না। আরে লেগে থাক, লেগে থাক। আর জানিস, আমি শুনেছি ছেলেটা ইউএসএ অনেক বছর থেকে এসেছে, তাই তো ওর চেহারার মধ্যে একটা ফরেনাইন ভাব আছে। আমার কি মনে হয় জানিস, এর জন্যই ওকে এতটা ভালো লাগে। এতক্ষণ আপনারা যে ব্যক্তির কথা শুনলেন সে হলো আবরার খান মিহির। তিনি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এবং যথেষ্ট হ্যান্ডসাম। এই কারণেই গত বছর বাংলাদেশের সেরা সুন্দর ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যানদের মধ্যে 9তম ব্যক্তির একজনের অ্যাওয়ার্ড পেয়েছেন। মিহিরের হাসি দেখেছে কিনা তা কেউ বলতে পারবে না, কারণ তিনি সবসময় গম্ভীর ও রাগী মেজাজে থাকেন। এবার চলুন বাকি কথা গল্পে পড়ে জেনে নিই। কলিং বেল বাজার শব্দে মিহির গেট খুলতে যায়। গেট খুলে দেখে আশিস এসেছে। বল, কেন এসেছিস? এ মা, বাড়িতে কেউ আসলে তুই এভাবে ভেতরে না যেতে দিয়ে বাইরে ডেকে জিজ্ঞেস করিস কেন এসেছে? এই নাকি তুই কোনো মেনাজ শিখিসনি? সত্যি করে বলতো।
এই তুই কি আমাকে ম্যানার্স শিখাইতে আসছিস? তাহলে চলে যা। বুঝি বুঝি, সবাই বুঝি। আমি তো পুরনো হয়ে গেছি, এখন তোর ভালো লাগবে না। আমি না থাকলে কেউ তোর বন্ধু হতো না, মনে রাখিস নীরের বাচ্চা। এই তোর আজাইরা প্যাচাল বাদ দে, আর ঘরে আসলে আস, না হলে না আস। আমার কাজ আছে। আর শোন, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তাই এইসব ফালতু কথা বাদ দে। সত্যি তুই আর তাহের আমার বন্ধু না ভাই? তাই তো তোদেরকে এখনো জীবনের চেয়েও ভালোবাসি। তারপরেও বলি না, কারণ ভয় হয় ভালোবাসি বললে যদি তোরাও হারাই যাস। মিহির, তুই এমন কেন রে? তুই আমাকে আর তাহেরকে এত ভালোবাসিস, তারপরে বলিস না। কি হয় ভালোবাসি বললে? দুই বন্ধু ব্রেকফাস্ট করে চলে গেল ভার্সিটিতে। জানো তুমি এসেছো, এত দেরি করে আসলে কেন? আরে আর বলো না, ফুপি এসেছিল তো তাই। এই তোমাকে ওই শাকচুনি বুড়ি আজও মারে? চলো আমার সাথে, আজ ওই বুড়ির একদিন কি আমার যতদিন, আমি আজ ছাড়বো না। এই একদম না। আর এইভাবে কেউ গুরুজনদের সাথে কথা বলে? প্রচুর গুরুজন, অমন গুরুজন কার্তিক মাসের 18 মাটি দিয়েই বানানো যায়। হয়েছে হয়েছে, আজ এমনিতেই দেরি করে ফেলেছি, এখন আবার তোমার জন্য দেরি হচ্ছে। চলো চলো, ভার্সিটিতে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি না বললা আজ তাড়াতাড়ি আসতে? এমনিতেই লেট হয়ে গেল, এখন আবার তুমি দেরি করছো। কি হচ্ছে এইসব? চলো চলো। পাগলি খেপেছে, তাই ওকে ওর উদ্দেশ্য থেকে মন ঘোরানোর জন্য তাড়াতাড়ি ভার্সিটিতে যাওয়াই ভালো। তারপর দুই বান্ধবী মিলে চলে গেল ভার্সিটির ভেতরে। ওখানে গিয়ে এমন পরিস্থিতিতে পড়বে কখনো ভাবতে পারেনি। হঠাৎই সামনে দেখে, হঠাৎ করে তানি সামনে তাকিয়ে দেখে মিহু পড়ে যাচ্ছে। তাই তানি মিহুকে হাত দিয়ে ধরে ফেলে। এই কি মিহু, পড়ে যাচ্ছিলে কেন? কি গো, কান্না করছো কেন? আমার জুতা জুতা ছিঁড়ে গেছে। এই মা, তুমি এই জন্য কান্না করছিলে? আমি তো ভাবছিলাম কি না কি হলো। তা চলো জুতো কিনে নিয়ে আসি পাশের শপিং মল থেকে। এ না না, আমি এখন যাব না জুতা কিনতে। প্লিজ আমার কথাটা শুনো। দেখো, এখান থেকে জুতা কিনতে গেলে জুতা কিনে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। তার চেয়েও বরং আমি চলে যাই, তুমি এনজয় করো। রাগী দৃষ্টি নিয়ে বলে, তুমি যাবে কি না মিহু? প্লিজ আমার সোনা পাখি তানি, সোনা আমার জান পাখি, লাগ কলে না তোমার এই পিচ্ছি জানটা লোপত, তুমি লাগ কলো। বাচ্চাদের মতো ফেস করে মিহু বলল। মিহুর এরকম কথা শুনে আরো জোর করতে পারলো না তানি। তারপর তানি মিহুকে একটা অটোতে করে উঠিয়ে দিল। আর তানি জানে কেন মিহু মার্কেটে যেতে চাইলো না, কারণ ও গেলে জুতো কিনতে টাকা লাগবে, যেটা ও এখন খরচ করতে চায় না। তাই তানি ভাবলো ও তো জুতো কিনবে না, ওটাই সেলাই করে পরে আসবে আর বলবে মনে ছিল না। আর চেয়েও বরং কাল আমি কিনে নিয়ে আসবো আর ওকে সারপ্রাইজ দিব। এইসব ভেবে তানি মিহুকে গাড়িতে উঠিয়ে দিয়ে ও চলে গেল ভার্সিটিতে। তারপর নতুনদের বরণ করা হলো নানা কার্যকলাপের মাধ্যমে। তাদের অনুষ্ঠানও শেষ হলো। তারপরের দিন মিহু ভার্সিটিতে আসলো। এসে দেখে তানি গেটে দাঁড়িয়ে আছে। তারপর তানি মিহুকে জুতোটা দিল। প্রথমে নিতে চায়নি, কিন্তু তানি ইমোশনাল ব্ল্যাকমেল করে নিতে রাজি করিয়েছে। তারপর মিহুরা ভার্সিটির ভেতর চলে গেল। ওখানে গিয়ে দেখে কিছু সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে। তাই ওরা একটু দূরে গিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল। কিন্তু ওখান থেকে একটা ছেলে ওদেরকে ডাক দেয়। মিহু তো ভয়ে শেষ, ও যাবেই না। কিন্তু তানি জানে ওদের কথা না শুনলে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তাই তানি মিহুকে জোর করে নিয়ে গেল। গিয়ে ওরা সালাম দিল। ওদের মধ্য থেকে সাহেল সিনিয়র একজন বলল, কি তোমরা জানো না সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়? আমি আরেকজন সিনিয়র বলল, ইট ইজ ওকে। তোর নাম কি? জি ভাইয়া, মাহাদিবা খান তানি। নাইস। তা তোমার পাশের জনের নাম কি? ভাইয়া, ওর নাম মেঘতা মিহু। তা মিহু কি বোবা নাকি যে ও কথা বলছে না, সব কথা তুমি বলছো? এই কথায় সাহেল বলে একসাথে সবাই হাসাহাসি শুরু করলো। ভাইয়া আসলে ও একটু নার্ভাস আর ও একটু লাজুক, তো তাই কথা বলতেছে না। তখনই আরেক সিনিয়রদের লিডার তানজিম বলে উঠল, ওহো, তাহলে তো আমরা বড় ভাই হিসেবে ছোট লজ্জাবতী লাজুক লতা বোনটাকে একটু সাহায্য করা দরকার। তোরা কি বলছিস শাওমি? ঠিক বলেছিস তানজিম। দেখুন ভাইয়া, এমন করবেন না ওর সাথে প্লিজ। সব দেখে মিহুর ইচ্ছে করছে কান্না করে দিতে, ইভেন এক্ষুনি কান্না কান্না ভাব। এরপর তানজিরা ভাবুক হয়ে বলল তার বোনের লজ্জা কিভাবে ভাঙা যায়। তানি অনেকবার রিকোয়েস্ট করেছে এমন না করতে, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না। সব ভাবাভাবির পর শাওমি ও তানজিম এমন একটা কথা বলল, তা শুনে তো মিহু কান্নাই করে দিল। আজ কিছুদিন যাবৎ আমি তোমায় অনুভব করতে পারি। আমার মনে হয় তুমি আমার আশেপাশেই আছো। এই শহরের বাতাসে আমি তোমাকে অনুভব করতে পারি। তুমি কি সত্যি আমার আশেপাশে আছো? আমি তোমায় অনুভব করতে পারি, কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না। কেন প্রাণ পাখি? ও প্রাণ পাখি,
আজ 15টা বছর পর তোমায় আমি এই বাতাসের গন্ধে অনুভব করতে পারছি। তাহলে আমি তোমায় সামনে থেকে দেখি না কেন? আমি যে আর পারছি না তোমার থেকে দূরে থাকতে। আমি তোমাকে কত খুঁজেছি জানো? তোমাদের ওখান থেকে চলে আসার পর আমায় 2টা বছর ঘরবন্দি করে রেখেছিল। কেন জানো? তোমায় নাকি আমি না দেখলে ভুলে যাব, সেজন্য তোমার কাছ থেকে আমাকে জোর করে নিয়ে এসেছিল। কিন্তু আমি বারবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যেতে পারিনি, তাই তো বন্দি করে রাখতো আমায়। আরে ওরা কত বোকা, যাকে আমি অনুভব করে বুঝতে পারি যার নিঃশ্বাস চললে আমার নিঃশ্বাস চলে, তার থেকে দূরে গেলে নাকি তাকে ভুলে যাব। তাই তারা তাদের ভুল বুঝতে পারলো, কিন্তু আমি তোমায় আর পেলাম না। কিন্তু এবার যখন আমি তোমায় অনুভব করতে পারছি, এবার আমি নিশ্চিত খুঁজে পাবো। আমি আমার প্রাণ পাখিকে তো পেতে হবে। আমার সোনাটা কি জানি এতদিন কেমন করে থেকেছে। আমি জানি তো আমার সোনা পাখিটা আমাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু বিশ্বাস করো, এবার আমি তোমায় খুঁজে বের করবই। এক যুবক তার প্রণয়ী, তার হৃদস্পন্দনের কথাগুলো ভাবছিল, যাকে সে 15 বছর আগে হারিয়ে ফেলেছে। কি আমরা আমাদের ছোট বোনটার বোধহয় এবার লজ্জা ভাঙাতে পারবো কি? এই দেখ, আরে বোকা মেয়ে, কান্না করছো কেন? আমরা তো তোমার লজ্জা ভাঙার ব্যবস্থা করলাম। দেখুন ভাইয়া, ও এটা করতে পারবে না, প্লিজ ওর হয়ে আমি করে দিচ্ছি ভাইয়া। এ আর কতবার বলবো, ওর কাজ ওকে করতে হবে। তখন তানজিমরা মিহুকে বলেছে এই গেট দিয়ে ও যাবার পর প্রথম যে আসবে তাকে টাইট করে হাক করতে হবে, এটাই বলেছিল। ভাইয়া, আমি একটু মিহুর সাথে আলাদা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার বান্ধবীকে বোঝাও, নয়তো এর থেকে বড় কিছু করতে বলতেও পারি। জি ভাইয়া, বোঝাচ্ছি। একটু দূরে গিয়ে, এই পাগলি, কান্না করছো কেন? দেখো, ভার্সিটির এটাই নিয়ম, সিনিয়ররা জুনিয়রদের জার দিবে। দেখো, ওদের কথা মতো শুধু জড়িয়ে ধরবে। ওরা যদি আরও বড় কিছু বলে তখন কি করবে? এদের থেকে নিস্তার নেই। তুমি রাজি হয়ে যাও। না, আমি কিছুতেই পারবো না এটা করতে। যদি কোনো ছেলে হয়ে যায়? মিহু কান্না করতে করতে বলল, আরে বোকা মেয়ে, নেগেটিভলি ভাবছো কেন? পজিটিভলি ভাবো না, কোনো মেয়েও তো হতে পারে। না না, তাও আমি পারবো না। এই, তোমরা আর কত ফুসুর ফুসুর করবা? এবার যাও, কাজে যাও। তবে তোমার বান্ধবীকে দেখে মায়া হলো, এটাতে তো রাজি হলো না। সেকেন্ডে একটা অপশান দিচ্ছি, তোমার বান্ধবীর কাছে 2টো অপশান আছে, ও যেটা খুশি ওটা অ্যাপ্লাই করতে পারে। সেকেন্ড অপশনটা কি ভাইয়া? লিপকিস করতে হবে, নয়তো টাইট হাক। এবার তোমার বান্ধবীর ইচ্ছে কোনটা করবে? মিহু, রাজি হয়ে যান, নয়তো আজ কপালে দুঃখ আছে। ঠিক আছে, আমি রাজি। মিহু ভয়ে ভয়ে আগাচ্ছে গেটের দিকে। গেটের কাছে এসে দেখে বাইরে থেকে একজন 40-45 বছরের মহিলা আসছে। মিহু মনে মনে ভাবছে এটা বোধহয় ভার্সিটির লেকচারার। তাই হাক করার পর যদি কিছু মনে করে তাহলে কাহিনীটা বলে সরি বলে নেব, এসব ভেবেই চোখ বন্ধ করে এগিয়ে গিয়ে মহিলাটাকে জড়িয়ে ধরে। কিন্তু মহিলাটাকে জড়িয়ে ধরার পর মনে হলো একটা শীতল বাতাস বয়ে গেল। মা, মহিলাটি এত লম্বা কেন? আর তার দেহ এমন শক্তপোক্ত কেন? এসব কিছু ভেবে মাথাটা একটু করে মহিলাটার মুখটা দেখার জন্য উঁচু করতেই দেখে এমন কিছু দেখবে কল্পনা তো ভাবেনি। ভয়ে ওখান থেকে এক দৌড়ে ক্যাম্পাসের ভেতর চলে যায় মিহু। ছেলেটা এখনো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখন ওর নড়বার মতো এক বিন্দু শক্তি নেই। ওর মনে হলো এই মরুভূমির মতো হৃদয়ে এক পশলা বৃষ্টি নেমে গেল। মেয়েটা জড়িয়ে ধরার সাথে সাথেই ছেলেটি আজ অনেক বছর পর পুরনো অনুভূতি পেল, যাও হারিয়ে ফেলেছিল। এখনো বাতাসে ওর প্রাণ পাখি, ওর হৃদস্পন্দন, ওর প্রাণ ভোমরার অনুভূতি ও অনুভব করতে পারছে। তাহলে কি যে মেয়েটা ওকে জড়িয়ে ধরেছিল সেই ওর সোনা পাখি? তবে কি ওর পাখিটা ওকে চিনতে পেরেছে? কিন্তু ও ভয় পাচ্ছিল কেন? আমি যে নড়তে পারছি না, আমি কি পাথর হয়ে গেছি? ওর ছোঁয়া কি এত শক্তি যে আবরার খান মিহিরের মতো বডি বিল্ডার শক্তপোক্ত মানুষটাকে পাথর বানিয়ে দিল? আমার পাখি তো আমার মতোই হবে। ওর প্রত্যেকটা ছোঁয়াই তো আমার ভিতরটাকে নাড়িয়ে দেয়। মিহির এক ধ্যানে মেয়েটা যাওয়ার পানে তাকিয়ে ওর মনের অনুভূতিগুলো ভাবছিল। তখনই পরিচিত কয়েকটা কণ্ঠ শুনে ধ্যান ভাঙে। মিহির আশেপাশে তাকিয়ে দেখে আশিস তানি ওকে ডাকছে। আশিস হলো ইউনিভার্সিটির লেকচারার, আর তানি হলো মিহিরের একমাত্র ছোট কাকার মেয়ে। কিরে মিহিরের বাচ্চা, শালা যে মেয়েদের থেকে দূরে থাকে, মেয়ে দেখলে এলার্জি উঠে যায়, সে আজ বাচ্চা একটা মেয়ের হাক করতে স্তব্ধ হয়ে গেল। কাহিনী কি মাম্মা? প্রেমে পড়ে গেলে নাকি? একে প্রেম বলে কিনা জানি না। যদি প্রেম বলে তাহলে আমি তো সেই 10 বছর বয়সে কারো প্রেমে পড়ে গেছি। আরে শালা বিড়বিড় করে কি বলছিস? হ্যাঁ ভাইয়া,
কি হয়েছে তোমার? তুমি এখনো নড়ছো না কেন? আর কি বিড়বিড় করছো? আমি তোমাকে বুঝিয়ে বলছি ভাইয়া, আসলে মিহুর কোনো দোষ নেই। হাতের আঙুল দিয়ে ইশারা করে। ওই যে সিনিয়র ভাইয়ারা আছে না, যার বলে মিহুকে হাক করতে বলেছিল। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছিল যদি কোনো ছেলে হয়। আমি ওকে বলেছিলাম কোনো ছেলে হবে না, তুমি যাও। কিন্তু মেয়েটা যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। ও তার মানে প্রাণ পাখি আমায় চিনতে পারে নাই। নো প্রবলেম, আমিই চিনিয়ে দেব তোমায় সোনা পাখি। আর চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, আমার পাখিকে যে কষ্ট দিয়েছে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তবে আমি আমার চোখের তৃষ্ণা আগে মিটিয়ে আসি, তারপর ওদের ব্যবস্থা হবে। এসব ভেবে তানিকে উদ্দেশ্য করে বলল, তানি মেয়েটা কোথায়? ওর তো বড় সাহস, আবরার খান মিহিরকে হাক করেছে। তাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। বলো কোথায়? ভাইয়া আমি তো তোমাকে বললাম মিহুর কোনো দোষ। তানির কথা শেষ করতে না দিয়ে তানিকে ধমকের সুরে বলল, তুই বলবি নাকি আমি খুঁজে নেব ওই মেয়েটাকে? হ্যাঁ রে মিহির, তানি তো ঠিকই বলেছে, মেয়েটা তো ইচ্ছে। আশিসকেও কথা শেষ করতে না দিয়ে তানির দিকে চোখ গরম করে তাকালো। তানি বলে, চলো ভাইয়া আমি নিয়ে যাচ্ছি। তারপর মিহিররা তিনজন মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। তানি তো চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা। এর মাঝে ভার্সিটির পুকুর ঘাটে নজর পড়তেই দেখলো মিহু ওখানে বসে আছে। তানি দৌড়ে চলে গেল মিহুর কাছে, গিয়ে আস্তে করে হাত রাখলো মিহুর ঘাড়ের উপর। কি হলো, তুমি এখানে? আর আমরা তোমায় কত জায়গায় খুঁজছি জানো? মিহু এখনো ভয়ে ভয়ে আছে, কারণ তানির পেছনেই মিহির দাঁড়িয়ে আছে। আর মিহির তো মিহুর দিকে তাকিয়ে ওর এতদিনে তৃষ্ণা মিটাচ্ছে, আর মিহু ভয়ে কোথাও তাকাচ্ছে না। এভাবে কিছু সময় পার করার পর গম্ভীর কণ্ঠে মিহির বলে উঠে, এই মেয়ে, তুমি আমাকে চিনো? এই আবরার খান মিহিরকে হাক করো, তোমার এর জন্য শাস্তি পেতে হবে। আমায় বিয়ে করতে হবে তোমার। কথা শোনার পর মিহুর তো পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। মিহু ভাবতেও পারেনি ওর এই কাজটা করার জন্য শাস্তি পেতে হবে। মিহু তো এখন কান্না করতে করতে শেষ অবস্থা। তা দেখে তো মিহির অবাক হয়েছে। একটা মেয়ে কান্না করলে এত সুন্দর লাগে, মানে ও ভাবতে পারছে না। ছোটবেলার প্রাণ পাখি ওর সোনা পাখি শুধুমাত্র কান্না করার জন্য সুন্দর লাগছে। যদি প্রাণ খুলে হাসে তখন কেমন লাগবে ওর মিষ্টি পাখিটাকে? হাসলে পরীকেও হার মানাবে মনে হয়, বেহেস্তের হুর মনে হবে। বেহেস্তের হুর সামনে এসে পড়েছে এমন মনে হবে। ভাইয়া ও আসলে বুঝতে পারিনি, বললাম তো ও র্যাগিংয়ের জন্য এমন করেছে। প্লিজ আমাকে এমন শাস্তি দিবেন না। আপনি অন্য যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমাকে বিয়ে করতে বলবেন না প্লিজ। কেন? আমি কি দেখতে খারাপ? আমাকে তোমার পছন্দ হয়নি? না তা নয়, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিহু ও মিহিরের কথোপকথন শুনে তানি ও আশিস অবাক হচ্ছে। কেননা যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকতো, মেয়ে মানে অ্যালার্জি, তাকে হাক করার জন্য একটা মেয়েকে বিয়ে করতে জোর করছে। এও অসম্ভব, ইটস ইম্পসিবল। তাহলে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম কিসের? দেখুন আমি আপনাকে এই সব কথা বলতে বাধ্য নই। আপনি যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত। তবুও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এর পেছনে কোনো কাহিনী নিশ্চয়ই আছে। আপনি শিক্ষিত মানুষ, এটা বুঝবেন। বাট আমি আপনাকে বলতে চাই না এবং বলতে বাধ্য নই। আমার প্রাণ পাখি, আমাকে বিয়ে করতে পারবে না? কেন আমাকে বিয়ে করতে পারবে না? কি কাহিনী আছে? তাহলে কি আমার সোনা পাখি অন্য কাউকে ভালোবাসে? না না না, এটা হতে পারে না। আমি তো ওকে অনুভব করতে পারি, ও নিশ্চয়ই আমাকে অনুভব করতে পারে। কোনো কাহিনী আছে, আমাকে জানতে হবে। কোন কাহিনী আছে আমাকে জানতে হবে। আমার প্রাণ পাখি কেন আমাকে বিয়ে করতে চায়? মনে মনে এবং অস্থির হয়ে কথাটা বলল মিহির। মিহির ভাই এমন অস্থির হয়ে পড়ছে কেন? আর মিহুকে দেখে ভাইয়া এমন করছে কেন? ভাইয়া তো কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। তাহলে কি মিহুকে দেখে ভালো লেগেছে? ভালোবেসে ফেলেছে বাই এনি চান্স? মিহির, মিহির এমন করিস কেন? আমি ছোটবেলা থেকে মিহিরকে চিনি, ও তো কখনো কোনো মেয়ের জন্য এমন করেনি। তাহলে মিহুকে দেখে হঠাৎ ওর কি হলো? ও এমন করছে কেন? তাহলে কেউ ছোটবেলার ভালোবাসা মানুষ এটা, কিন্তু ওর সাথে তো দেখা হলো আজই। তাহলে একটুকু সময়ের মধ্যে কি হয়েছিল? এটার ছোটবেলার ভালোবাসা। লোকটা এমন অস্থির হয়ে যাচ্ছে কেন? লোকটাকে তো আমি আজই প্রথম দেখলাম। আমি বিয়ে করব না বলাতে লোকটা এমন অস্থির হয়ে গেল। লোকটার কি কোনো সমস্যা হচ্ছে? এমন করছে কেন লোকটা? আচ্ছা লোকটাকে দেখার পর আমার এমন লাগছে কেন, যাকে আমি... না না, হতে পারে না। মিহু মনে মনে কথাটা বলল। তুমি আমায় সত্যি চিনতে পারতেছো না? আমায় এভাবে ভুলে গেলে প্রাণ পাখি? আমি যে তোমার এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি ছিলে। যদি বলো নিঃশ্বাসের আগে স্মরণ করা যায়, আমি তোমায় সেভাবেই স্মরণ করেছি। আগে তো তুমি আমায় এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে না, তাহলে বড় হয়ে এভাবে ভুলে গেলে?
মনে মনে প্রাণ পাখি বলে তো আমায় একজন ডাকতো, সে তো বহু আগে আমায় ছেড়ে চলে গেছে। তাহলে কি আমি যা অনুভব করছি সেও তা অনুভব করছে? এই কারণেই কি দুজনের অস্থিরতা একসাথে কাজ করছে? তাহলে কি তুমি আমার সখা, যার জন্য আমি এত বছর অপেক্ষা করে আছি? তাহলে কি এবার আমার অপেক্ষার অবসান ঘটবে? আমি কি আমার প্রাণের সখাকে পেয়ে যাব? আমি যে আজও তোমায় ভুলতে পারিনি। তুমি যেমন তোমার প্রতিটি নিঃশ্বাসে স্মরণ করো, অনুভব করো, আমিও তোমার প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি। এদের দুজনের কথাবার্তায় আশিস আর তানি কেউই বুঝতে পারছে না, তাই আশিস আর তানি একসাথেই প্রশ্ন করলো, তোমরা দুজন দুজনকে কি আগে থেকেই চেনো? তোরা দুজন দুজনকে কি আগে থেকে চিনো? তার মানে আপনি না, মানে তুমি আমার সখা, আরো 15 বছর আগে হারিয়ে যাওয়া আমার সখা। হ্যাঁ প্রাণ পাখি, আমি তোমার সখা। জানো শোনা, আমি তো একবার মনে করেছিলাম আমার মনোহরিণী আমার ভুলে গেছে, কিন্তু না, আমি যখন তাকে মনে রেখেছি সেও আমাকে মনে রেখেছো। মিহু আর মিহির হারিয়ে যাওয়া দুজন লাভ বার্ড একে অপরকে পেয়ে কতক্ষণ যে জড়িয়ে ধরেছিল তার কোনো হিসেব নেই। এমন মুহূর্তে এই সময় দ্বিতীয় তলা দিয়ে প্রিন্সিপালের রুমে ফুলের ডালা নিয়ে যাচ্ছিল একজন মালিক, এবং বেখেয়ালি বশত ফুলের ডালাটা গিয়ে পড়ে নিচে, এবং সব ফুল পড়ে মিহা এবং মিহিরের উপর। তাই অনেকে মনে করেন এই প্রেমিক যুগলের উপর আল্লাহর অশেষ রহমত আছে। ওরা হয়তো ভুলেই গেছে যে ওরা ভার্সিটিতে আছে। ওরা এখন অনেক দিনে তৃষ্ণার্ত প্রাণীর মতো একে অপরের প্রেমের সুধা বিলিয়ে দিচ্ছে একে অপরকে। ওদের এমন অবস্থার কথাও পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে, তাই প্রিন্সিপালও চলে এসেছেন এখানে। এমন অবস্থা দেখে তানিয়ার আশিস ওদের দুজনকে আলাদা করে পুরো ভার্সিটির অবস্থা খেয়াল করালো। ওরা একে অপরকে ছেড়ে দেখলেও পুরো ভার্সিটি ওদের দিকেই তাকিয়ে আছে, আর ওদের খেয়াল হলো এতক্ষণ ওরা কেমন অবস্থায় ছিল। এসব ভেবে তো মিহুর লজ্জায় মরিমরি অবস্থা। এবার প্রিন্সিপাল স্যার গলা খাকারি দিয়ে বললেন, মিহির, আমি তোমায় অনেক হাত থেকেই চিনি। তুমি তো এমন ছেলে নও। আর এটা একটা ভার্সিটি, এখানে পড়াশোনার জন্য আসো সবাই। আর তোমরা পুরো ভার্সিটির মাঝখানে দাঁড়িয়ে এসব কি রঙ্গলীলা করছো? আর এই মেয়ে, তোমাকে তো দেখে শান্তশিষ্ট আর নম্রভদ্রই মনে হয়, তাহলে এসব কি রঙ্গলীলা করছো তোমরা? উত্তর দাও, কি উত্তর আছে তোমাদের কাছে? আর মিহির, তোমার কাছে এটা আমি আশা করছিলাম না। সরি স্যার, আসলে খেয়াল ছিল না। আপনি সবসময় বলতেন না আমি এত কী নিয়ে ভাবি, কেন এত মনমরা হয়ে বসে থাকি, কেন গম্ভীর থাকি, কেন হাসি না, কেন কম কথা বলি। আমার সব হাসি, কথা, কান্না, অনুভূতি নিয়ে গিয়েছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা। এই মেয়েটা আমার জীবন। এই মেয়েটা এতদিন বেঁচে আছে বলে হয়তো আমিও বেঁচে আছি। হ্যাঁ, আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব, একজন মানুষ মরে গেলেই তো আরেকজন মরে যায় না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনি বলুন তো, যে মানুষটার গন্ধ আমি বাতাস অনুভব করতে পারি, যে মানুষটা আমার শহরে থাকলে আমি বুঝতে পারি যে সে আমার পাশে আছে, আর কষ্ট হলে প্রতিটি আঘাত আমার হৃদয়ে লাগে, তাহলে সে মানুষটাকে তারা কি আমি বাঁচতে পারবো? আর আপনি বললেন না আমরা এখানে রঙ্গলীলা করছি। আসলে না স্যার, ওই যে কথায় আছে না, কৃষ্ণ প্রেম করলে বলে প্রেমিক আর রাধা প্রেম করলে বলে কলঙ্কিনী। তাই আপনারা কেউই বুঝতে পারছেন না আমাদের এখানে রঙ্গলীলা নয়, আসলে প্রেমের ভাবের আদান প্রদান হচ্ছে। প্রেম এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা স্বয়ং স্বর্গ থেকে পাঠান। যদি পৃথিবীতে প্রেম, ভালোবাসা, ভাব, অনুভূতি মন না থাকতো তবে স্যার পৃথিবীটা কেমন হতো আমি কি মনে করি জানেন স্যার? ভালোবাসা এমন একটা জিনিস, যখন আমরা আমাদের কাছের মানুষটার পাশে থাকি, সাথে থাকি, কাছে থাকি, তখন পুরো দুনিয়াটা থমকে যায়, মনে হয় আমরা দুজন ছাড়া দুনিয়াতে আর কেউই নেই। তাই আমাদের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আমি লাস্ট 15 বছর পর আমার ভালোবাসার মানুষটা আর দেখা পেয়েছি। স্যার একটা জিনিস ভেবে দেখুন, আপনার স্ত্রী নেই, কিন্তু আপনি কি আপনার স্ত্রীকে কখনো ভুলতে পেরেছেন? আপনি তো আপনার মেয়েকে ভালোবাসেন, সে 2 দিনের জন্য কোথাও গেলেও তারপরে সে আসলে আগে আপনি বুকে জড়িয়ে নেন। সে আপনার মেয়ে, আর আপনি তার বাবা বলে কেউ আপনাদের দিকে আঙ্গুল তুলে তাকাতে পারে না, কারণ আপনারা বাবা মেয়ে। তাহলে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে সেখানে কেন এত বাধা বিপত্তি? আপনি যেমন আপনার মেয়েকে ভালোবাসেন, আমিও তো তোমার স্ত্রীকে ভালোবাসি। তাহলে আপনার মেয়েকে জড়িয়ে ধরলে কোনো বাধা নেই, কিন্তু নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে এত বাধা, এত কত কত কথা কেন স্যার? এর কোনো কিছুর কি উত্তর আপনার কাছে আছে? জানি নেই, বলবেন সমাজ এটা লেখেনি। সবসময় কি আপনি সমাজকে প্রাধান্য দিয়ে চলতে পারেন না? হ্যাঁ, আমরা সমাজ ছাড়া চলতে পারি না। আর আজ এই সমাজের কারণে জীবন থেকে 15টা বছর হারিয়ে গেছে। আপনি আমার গুরুজন মানুষ, আজ অনেকগুলো কথা বলে ফেললাম। যদি আপনাকে হার্ট করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি।
স্যার আমাকে ক্ষমা করে দেবেন। মানে তোমরা স্বামী স্ত্রী? কখনো তো শুনিনি। তুমি বিবাহিত, কিন্তু তুমি যে বললে তোমাদের আজ 15 বছর পর দেখা, তাহলে তুমি বিয়ে করলে কবে? হ্যাঁ, এটা কেউই জানে না আমরা স্বামী স্ত্রী, আর আমি ওকে 15 বছর আগেই বিয়ে করেছি। মানে কি বলছো এসব? তাহলে আমাদের অতীত সম্পর্কে আপনাদের জানতে হবে? হ্যাঁ, আমরা তোমাদের অতীত সম্পর্কে জানতে চাই। জেঠিমণি, ও জেঠিমণি, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না গো। আজ আমার বাবার কি হয়েছে যে হঠাৎ জেঠিমনির কাছে দৌড়ে চলে আসলো খেতে? কিছু হয়নি গো জেঠিমা, আজ তোমার হাতে খাবো বলে চলে আসলাম। তুমি বুঝি খুশি হওনি? আমার বাবা খেতে আসবে আর আমি খুশি হব না? তা কি কখনো হয়? দেখি আমার বাবা আজ আমার হাতে খাবে। এসো এসো এসো। ও জেঠিমণি, তোমার পেটে আমার খেলার সাথী আসছে, ও ছেলে না মেয়ে গো? ডাক্তার তো বললো মেয়ে। তা আমার বাবার মেয়ে খেলার সাথী বুঝি পছন্দ না? না না জেঠিমণি, তা নয়। আসলে আমি কি ভেবেছি জানো? কি ভাবছে আমার বাবা? সে কি তার জেঠিমণিকে বলবে না? বলবো তো বলবো। তা বলো শুনি, তুমি কি ভেবেছো? মিহিরের কথা শেষ করতে না করতে তাহলে বোন বানাবে আর তাকে ভাইয়ের চেয়েও বেশি শাসন করবে, তাই তো? না না না, তা নয়। তাহলে কি শুনি? তাহলে তো আমি তাকে বউ বানাবো, এটা কথা দিল তোমার বাবা। একটা মুচকি হাসি দিয়ে বলল, 9 বছরের একটা বাচ্চার নাম, 9 বছরের একটা বাচ্চা, নাম তার মিহির। সারাক্ষণ জেঠিমনির পাশে পাশে থাকতো। সে সবসময় জেঠিমনির অন্তঃপ্রাণ। কিন্তু যা জবের থেকে শুনেছে তার একটা খেলার সাথী আসছে, তবে থেকে সে আরও জেঠিমনি পাগল হয়ে গেছে। আর আজ সে জানতে পেরেছে আর খেলার সাথী মেয়ে, আর সে তাকে বউ বানাবে, এইটাও কথা দিল তার জেঠিমনিকে। মিহিরের বাবা ভালোবেসে অল্প বয়সে বিয়ে করেছে, আর মিহুর বাবার সংসার সামলাতে সামলাতে, যেহেতু বাড়ির বড় ছেলে আর বাবা ঘরে নেই, তাই সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসেই পড়ে। সংসার সামলাতে সামলাতে তার বিয়ে করতে অনেক দেরি হয়ে যায়। এই ছোট ভাইয়ের ছেলের বয়স 9 আর তার সন্তান এখন কয়েকদিনের মাঝে আসবে দুনিয়াতে, 15 দিন পর। না বড় ভাইয়া, তুমি টেনশন করো না, ভাবির কিচ্ছু হবে না। মিহিরের বাবা মনে মনে বলল। মানে তোমাকে কি করে বলি বড় ভাইয়া, ভাবির অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। কিন্তু এখন তোমাকে আমি এটা বলতে পারবো না। এমনিতেই তুমি অনেক টেনশনে আছো, তার মধ্যে এসব বললে আমি তোমাকে আর টেনশন বাড়াতে চাই না। কিন্তু বিশ্বাস করো বড় ভাইয়া, আমি আল্লাহ তাআলার কাছে মনে প্রাণে দুহাত তুলে প্রার্থনা করছি, ভাবি যেন সুস্থভাবে তোমার সন্তানকে নিয়ে ফিরে আসেন। প্রায় 2 ঘন্টা পর ওই তো বড় ভাইয়া, ওই তো ডাক্তার এসে পড়েছেন। ডাক্তারের কাছে গিয়ে মিহুর বাবা জিজ্ঞেস করলেন। ওই কথার জবাব আগে না দিয়ে নার্সকে দেখিয়ে বললেন, দেখুন, আপনার কি সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। একবার সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন। দ্বিতীয়বার প্রশ্নটি শুনে ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, সরি মিস্টার খান, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। এটা বলে ডক্টর চলে গেলেন। এ কথাটা শোনার পর মিহুর বাবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যখন কথাটা তার মাথায় বোধগম্য হলো, তিনি আর তার শরীর ধরে রাখতে পারলেন না। বুকের বাঁ পাশে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বাচ্চাটি মিহিরের মায়ের কোলে দিয়ে নার্সটি চলে গেলেন। সেদিনের পর থেকে প্রায় 3 মাস মিহুর বাবা শয্যাশায়ী ছিলেন। সেদিন তার হার্ট অ্যাটাক করেছিল, প্রথমবার ছিল, এবং আল্লাহ তাআলার সহায় ছিলেন বলেই তিনি সেদিন বেঁচে যান। এই 3 মাসে মিহুর যত যত্ন আরতি ছিল, খেয়াল রাখা, ছোট্ট 9 বছরের শিশু বেশি রাখতো আর বলতো, আমার বউ আমি খেয়াল রাখবো, আমার প্রাণ পাখি আমি খেয়াল রাখবো, তোমরা কেউ ছোবে না আমার প্রাণ পাখিকে। শুধু খাওয়ার সময় এবং গোসল করানোর সময় মিহিরের মা মিহুর খাবার এবং গোসল করিয়ে দিতেন, আর বাকি আর কিছুই তার ছেলে তাকে করতে দিত না। 9 বছরের শিশুর পড়াশোনায় ক্ষতি হবে বলে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কথায় তার স্ত্রী মারা যাওয়ার 7 মাস পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। তার দ্বিতীয় স্ত্রীর স্বামী মারা গিয়েছিল। তার আত্মীয় স্বজন কেউ ছিল না বলে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তখন তার মেয়ের বয়স 3 বছর 7 মাস। তার দ্বিতীয় স্ত্রীর আদব কায়দা আচার আচরণ সবই ছিল নমনীয়। তার মেয়েকে নিজের মেয়ের মতোই আগলে রাখতেন, আর তার মেয়ের জন্য তো 9 বছরের শিশুটি ছিলই। আর দ্বিতীয় স্ত্রীর কোনো আশাই ছিল না, শুধু একটাই আশা, তার মেয়েটাকে যেন নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। আর মিহুর বাবা ও তার মেয়েটাকে নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছেন, এবং তার মেয়েকেও তার দ্বিতীয় স্ত্রী নিজের মেয়ের মতো করে ভালোবাসে। এভাবেই চলতে থাকলো তাদের দিনকাল। মিহুর বাবা বিয়ের প্রায় 11 মাস পর। মিহির, তুমি এসব কেন করছো? এখন তুমি পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনা না করে এসব কি করছো? তুমি গোসল, পড়াশোনা, খাওয়া এসব বাদ দিয়ে
কি করা হচ্ছে তোমার? মা, ও আমার প্রাণ, ওর খেয়াল রাখবে না তো আমি কার খেয়াল রাখবো মা? আর আমি আমার পড়াশোনা ঠিকই করি, আর আমার প্রাণের খেয়াল রেখে তারপরে বাদ বাকি কিছু। এসব কি ধরনের কথা মিহির? তুই কেন বুঝতে পারছিস না? এখনো মা আছে, বাবা আছে, ওর মা ওকে ভালোবাসে। ওদের সাথে আমায় থাকতে দে। আর মেয়েটাকে তো তুই তোর অভ্যস্ত করে ফেলেছিস, এরপরে তো তোকে ছাড়াও থাকতে পারবে না। কেন বুঝতে পারছিস না? রাগী গলায় বলল। মা, তুমি কেন বুঝতে পারছো না? ও আমার প্রাণ, আর আমি আমার প্রাণের খেয়াল রাখবো না? কখনো কি দেখেছো নিজের অযত্ন করে নিজেকে কষ্ট পেতে দেয়? আর আমিও তো চাই ও আমার অভ্যস্ত হোক। এতক্ষণ আপনারা মিহির ও মিহিরের মায়ের কথোপকথন বা কথা কাটাকাটি যেটাই বলুন না কেন শুনলেন। ওর মা চায় ও মিহুর থেকে দূরে থাকুক। ছেলেটার মাত্র 11 বছর। এই বয়সে ও অনেকটাই বুঝদার হয়ে গেছে। কিভাবে নিজের এবং অন্যের খেয়াল রাখতে হয় সেটাও শিখে গেছে। এখন মিহুর প্রায় 1.5 বছর। এখন আদো আদো ভাবে কথা বলতে পারে। সবাই মিহিরকে ভাইয়া বলতে শিখিয়েছিল। একদিন মিহু বলেছিল, ভাইয়া, আমার তাতে কেলতে এত। সেদিন মিহির বলেছিল, এই কে তোমার ভাইয়া? আমি তোমার ভাইয়া না, তাহলে তুমি আমার কি হও? তারপরে মিহির অনেক ভেবেচিন্তে বলেছিল, তুমি আমাকে সখা বলে রাখবে, আমি তোমার সখা। নিয়ে জিজ্ঞেস করেছিল সখা কি, সেটা বড় হলে বুঝবে। এভাবেই চলতে থাকে মিহির ও মিহুরের জীবন। এভাবে দেখতে দেখতে মিহির বুঝতে পারে ওর প্রাণকে সবাই ওর থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছে। তাই ও অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। মিহুর যখন 2 বছর বয়স তখন ওকে কোলে নিয়ে মসজিদে যায়। মসজিদে গিয়ে বলে, হুজুর, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে তো হুজুর পুরো টাসকি। এটুকু ছেলে মেয়ের কি করে বিয়ে হয়? তখন মিহির হুজুরকে বলেছিল, হুজুর, আপনি যদি ওকে এখন আমার সাথে বিয়ে না দেন তাহলে ওকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। জানেন হুজুর, আমার প্রাণকে ওরা সবাই আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো ওদেরকে বলেছিলাম যে বড় হয়ে বিয়ে করব, কিন্তু না, ওরা আমার প্রাণকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমি ভেবেছি যেমন স্বামী স্ত্রীরা আলাদা কখনো হয় না, আমি ওর প্রাণকে বিয়ে করব, তাহলে ওকে আলাদা কেউ করবে না। তখন হুজুর বলেছিল যে মিহির বাবা, তুমি তো এখনো ছোট, আর মিহুমা তো ছোট। তোমরা এখন পড়াশোনা করো, বড় হও, তারপরে বিয়ে করো। মিহির সে কথা শুনতে রাজি ছিল না। ও হুজুরের পায়ে ধরে বলে, হুজুর, আপনি আমার প্রাণকে আলাদা হতে দেবেন না। আমার প্রাণ আলাদা হয়ে গেলে দেহটার কতক্ষণ টিকবে? হুজুর, আমি আপনার পায়ে ধরি, আমার প্রাণ পাখিকে আমার সাথে জুড়ে দিন। আমি এই আল্লাহর ঘর ছুঁয়ে শপথ করছি, আমি আমার প্রাণ পাখিকে পরিমাণও কষ্ট পেতে দেব না। যদি কখনো দেখেন আমি ওকে পরিমাণও কষ্ট দিয়েছি, তাহলে সেদিন আপনি যা করতে বলবেন আমি তাই করব। আর উপরে আল্লাহ তাআলা একজন তো আছেনই, তিনি আমার শাস্তি দিবেন। মিহিরের জোড়াজুড়ি ও আবেগ মিশ্রিত কথাই হুজুর বলে যান এবং ওই মুহূর্তেই ছোট্ট 2 বছরের শিশু ও 11.5 বছরের শিশু মিহির ও মিহুর পবিত্র কোরআন তেলাওয়াতকে সাক্ষী রেখে আল্লাহর কালাম পড়ে মিহুকে কবুল বলে নিজের নামে করে নেয়। সেদিন মিহিরের চোখে মুখে যে খুশিটা ছিল সেটা বোধহয় কোনো বাচ্চার যদি প্রিয় খেলনা এনে দেয় তাতেও এতটা খুশি হবে না। সেদিন মিহির চিৎকার করে মসজিদে ঘরে বলেছিল, হুজুর, আমি যে আজ কি পরিমাণ খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। মিহুকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে হুজুরকে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে। আল্লাহ তাআলা ওকে ওর প্রাণকে নিজের নামে করে দিয়েছেন। সেদিন সেই যে কোলে নিয়েছিল হার কোলে নিয়ে বলেছিল, আজ থেকে প্রাণ পাখি তুমি আমার নামে করে লিখে দিয়েছি তোমাকে। এখন বলো, তুমি আমার কাছ থেকে কি চাও প্রাণ পাখি? সেদিন ছোট্ট মিহু বিয়ে মানে কি কিচ্ছু বুঝেনি। ও শুধু বুঝেছিল ও সখা এখন ওর থেকে আর কেড়ে নিতে পারবে না কেউ। তাই মিহু বলেছিল, সখা, আজ তুমি আমাকে সারাদিন কোলে কোলে রাখবে। মিহির খুশি হয়ে বলেছিল, যথা আজ্ঞা প্রাণ পাখি। আজকে সারাদিন মিহির মিহুকে নিয়ে ওদের এলাকায় ঘুরেছে। সন্ধ্যের দিকে যখন বাড়িতে পৌঁছেছে তখন সোজা মিহুকে নিয়ে মিহির ওর ঘরে চলে গেছে। সারাদিন মিহিরের মা ও মিহুর মা ওদের দুজনকে না পেয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন। যখন সন্ধ্যের দিকে বাড়ি ফিরলো তখন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তারপরে দুজনকে খেতে ডাকলেন। সারাদিন কোথায় ছিল সেসব যদি তখনই জিজ্ঞেস করতো তাহলে মিহির খেত না, রাগারাগি করে না খেয়ে শুয়ে থাকতো। তাই তখন কিছু জিজ্ঞেস করেনি। খাওয়া দাওয়ার পর মিহুর মা যখন মিহুকে নিতে আসেন তখন মিহুকে দেবে না মিহির, কারণ জিজ্ঞেস করলে বলে, তোমরা আমার প্রাণ পাখিকে নিতে পারো না, কেননা প্রাণ পাখি আর আমি স্বামী স্ত্রী। এটা শোনার পর তো বড়দের মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মিহিরকে অনেক বকাঝকা করা হয়, কারণ এইটুকু বয়সে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল। মিহিরকে তো মিহিরের বাবা অনেক মেরেছিল সেদিন। বলেছিলেন আমার মিহুমা এখন অনেক ছোট, তুমি এইটুকু একটা মেয়েকে কিভাবে বিয়ে করলে? মিহির বলেছিল, তোমরা আমাদের দুজনকে একসাথে থাকতে দাও না, এই কারণে আমরা বিয়ে করে নিয়েছি।
এভাবে এক কথা দু কথায় অনেক তর্ক বিতর্ক হয়। তারা কোনোভাবেই মিহির এবং মিহুকে আলাদা করতে পারছিলেন না। তারা কেউ যে ওদের দুজনকে একসাথে থাকতে দিতে চান না এমনটা কিন্তু নয়, তারা চান বড় হয়ে একসাথে থাকুক, কিন্তু কোনোভাবে ওদেরকে বোঝানো সম্ভব ছিল না। আর মিহু সবসময় মিহিরের কথা শুনতো, মিহির যা বলতো তাই করতো, কিন্তু ওর বাবা মা ও মেহেরের কাছে বেশি একটা আসতে দিতে চাইতো না। তবে টানা পড়ানোর মধ্যে দিয়ে কোনো মতে একটা বছর কেটে গেল। আস্তে আস্তে মিহুর প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়ছিল। পড়াশোনার প্রতি তেমন মনোযোগ ছিল না। তাই মিহিরের বাবা মা চিন্তা করলেন ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন। তাই মিহিরকে নিয়ে ঢাকায় চলে গেলেন। কিন্তু ওখানে হলো আরেক বিপদ। মিহিরকে নিয়ে যখন ঢাকায় চলে গেলেন, মিহির তখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল, কারণ ও মিহুকে ছাড়া থাকতে পারছিল না। তাই ওর বাবা মা চিন্তা করলেন ঢাকায় কিছুদিন থাকার পর ইউএসএ চলে যাবেন। তারপর তারা ইউএসএ চলে গেল। মিহিররা চলে যাবার পর মিহু অসুস্থ হয়ে পড়েছিল। মিহুর অবস্থাও প্রচন্ড খারাপ ছিল। তাই ওর বাবা মা রাগে দুঃখে মিহির ও মিহিরের পরিবারের কাউকে সহ্য করতে পারছিল না। তারা মিহুকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে মিহিরকে তুই ভুলে যা, কিন্তু মিহু বলেছিল আমার সখা আমায় ভুলে থাকতে পারে না, আমি আমার সখাকে ভুলে যেতে পারবো না। মিহুর মা দেখলেন দুজনে যদি নরম হয় তাহলে মেয়েকে সামলানো কষ্টকর হয়ে যাবে। তাই মিহুকে সামলানোর জন্য তিনি কঠোর হয়ে উঠলেন, সৎ মায়ের মতো আচরণ করা শুরু করলেন। তিনি একটু কঠোর হলেই মিহু পড়াশোনায় মনোযোগ দিত, আর নয়তো সখা করে অসুস্থ হয়ে পড়তো। এভাবে 5 বছর যাবার পর মিহুর বাবা ব্যবসায় লোকসান করে হার্ট অ্যাটাকে মারা যান। তখন ওদের অবস্থা প্রায় করুণ অবস্থা। তখন ওর ভাইয়ের বয়স প্রায় 2 বছর আর মিহুর বয়স 8 বছর। এই 2 বাচ্চাকে নিয়ে লোকের বাসায় কাজ করে কোনো মতে সংসার চালাতেন। লোকে ভাবতো মিহুর মা সৎ মা, তাই মিহুকে ভালোবাসেন না, কিন্তু সেরকম কিছুই না। তিনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে মিহু দুর্বল হয়ে পড়ে, আরও অসুস্থ হয়ে যায়। তাই তিনি সবসময় কঠোর থাকেন। এভাবে আরও 10টা বছর চলে গেল। মিহু এইচএসসিতে ভালো রেজাল্ট করায় ঢাকায় চলে আসে ভালো ভার্সিটিতে ভর্তি করবে বলে। এদিকে মিহির বাংলাদেশে আসার পর ওর প্রাণ পাখিকে অনেক খুঁজেছিল, কিন্তু ওরা আগে যেখানে ছিল সেখানে থাকতো না, তাই খুঁজে পায়নি। বর্তমান এবার স্যার বলুন আমাদের অন্যায়টা কোথায়? আমরা তো স্বামী স্ত্রী। হ্যাঁ বাবা, বুঝতে পারছি, কিন্তু এটা তো ভার্সিটি, তাই তোমাদেরকে বলবো তোমরা এবার বাসায় চলে যাও। বাসায় গিয়ে নিজেদের পরিবারকে নিয়ে তোমরা প্রাণ পাখি নিয়ে ভালো থেকো, সুখী থেকো। তারপর তারা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর দুই পরিবারের মান অভিমান ভেঙে ওদের দুজনের বড় করে অনুষ্ঠান করে, আবার বিয়ে করে। তার প্রাণ পাখিকে নতুন করে তার ঘরে তুলে। মিহির যেমন কথা দিয়েছিল সে তার প্রাণ পাখিকে করার মতো কষ্ট দেবে না, মিহির তার কথা রেখেছে। 25 বছর পর আজ মিহু এবং মিহিরের মেয়ে, ওদের প্রাণ ভোমরা প্রাণেশা ও তাহের ও তানির ছেলে আবিরের সাথে প্রাণেশার এঙ্গেজমেন্ট। ওরাও আরেক জোড়া লাভ বার্ড।